হ্যালো দাদা, আশা করছি তুমি এবং তোমার পরিবার খুব ভালো আছো। আমার নাম সায়ন্তন মজুমদার, আমি কলকাতা যাদবপুর থেকে লিখছি। আমি এবং আমার বাবা মা তোমার বলা ঘটনাগুলো শুনি। আশা করছি তোমার এই ঘটনাটা সকলের কাছে ভালো লাগবে। আমি পড়ে শোনাচ্ছি যেরকমভাবে লেখা আছে। লিখছেন, ঘটনাটি ঘটেছিল আমার বাবা এবং আমার বাবার বন্ধুদের সাথে। আমার বাবার জয়েন্ট ফ্যামিলি ছিল। তখন বাবা নিউ আলিপুরে থাকতো। প্রথমে বাড়িটার বিবরণ দিই। বাড়িটি ছিল একটি গলির মধ্যে 3 নম্বর বাড়ি। গলির বাম দিকে ছিল একটা পুরনো বন্ধ হওয়া কোম্পানি, আর গলির শুরুর মাথায় ছিল একটা লাইট পোস্ট, আর লাইট পোস্টের ঠিক পাশে একটা চাপা গাছ ছিল। বাকি গলি পুরো অন্ধকার ছিল। আমি বাবার কাছ থেকে যেভাবে শুনেছি সেভাবেই বলছি। আমাদের 8 জন বন্ধুদের একটা গ্রুপ ছিল। দুজনের নাম জেনে রাখা খুবই দরকার, বিশ্বজিৎ এবং দিব্যেন্দু। বিশ্বজিতের একটা ইলেকট্রিকের দোকান ছিল। বিশ্বজিৎ ছিল একটু লম্বা, রোগা, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল এবং খুবই সাহসী আর মিশুকে স্বভাবের। তখন চোরের খুব উৎপাত থাকায় ও একটু উপরি ইনকামের আশায় নাইট গার্ডের কাজ করত। মানে এই বিশ্বজিৎ নাইট গার্ডের কাজ করত এবং একটা বাঁশি বাজাতো আর লোহার একটা রড নিয়ে লাইট পোস্টে আওয়াজ করত। আর দিব্যেন্দু বিশ্বজিতের ভালো বন্ধু ছিল। উনি কম্পিটিশানে জিতেছে বহুতবার। এই দিব্যেন্দু নামের ছেলেটা কম্পিটিশানে বহুতবার জিতেছে এবং বিশ্বজিতের ও খুব ভালো বন্ধু ছিল এবং ওদের বাড়ি পাশাপাশি ছিল। বিশ্বজিতের আর দিব্যেন্দুর বাড়ি পাশাপাশি ছিল। বিশ্বজিৎ এবং দিব্যেন্দু পড়াশোনা ছেড়ে দিলেও আমি ছাড়িনি। সালটা ছিল 1983 সাল। তখন সবে মাত্র উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে। ভালোভাবে পাস করার জন্য ঠিক করা হয় ওই দিন বন্ধুরা মিলে একটু মজা করা হবে, একটু ভালো কিছু খাওয়া দাওয়া হবে। তাই মাকে আগে থেকে জানিয়ে রাখলাম যে ওই দিন আর বাড়ি ফিরবো না আমি। প্রথমে রাগারাগি করলেও ছেলে পাস করবার আনন্দে সেরকম কিছু বলেনি মা। সেই মতো ওই দিন রাত্রেবেলা সবাই মিলে খুব আনন্দ করা হলো, একসাথে গান গাওয়া হলো, আড্ডা মারা হলো, সব কিছুই করা হলো। পরের দিন যখন বাড়ি এলাম, হঠাৎ করেই বিকেলের দিকে খবর পাই বিশ্বজিৎ নাকি হাসপাতালে ভর্তি হয়েছে পেটে ব্যথার কারণে। আমরা প্রথমে ভাবলাম সেই রাতে হয়তো অত খাওয়া দাওয়া করেছে, ঘুম হয়নি ঠিকভাবে, তাই হয়তো এরকম হয়েছে। তো আমি আর বাকিরা গেলাম হাসপাতালে গিয়ে দেখি বিশ্বজিৎ ব্যথায় ছটপট করছে। ডাক্তাররা বললেন যে ওর নাকি অ্যাপেন্ডিক্স ব্লাস্ট করেছে, তাই এক্ষুনি অপারেশন করতে হবে। সে রাতে আমরা সবাই হাসপাতালেই ছিলাম। ভোরের দিকে একটু চোখ লেগে আসে এবং ঘুম ভেঙে যায় ডাক্তারের ডাকে। উঠে বসে জিজ্ঞেস করলাম বিশ্বজিৎ এখন কেমন আছে। ডাক্তার এমন কিছু জানালেন যেটা নিজের কানে বিশ্বাস হচ্ছিল না। রাত্রেবেলা 1:37-এ বিশ্বজিৎ মারা গেছে। এই কথাটা শুনে আমরা সবাই ভেঙে পড়ি। সবথেকে বেশি শক পায় দিব্যেন্দু। ওকে কিছুতেই সামলানো যাচ্ছিল না। সে রাতে আমরা সেরকমভাবে কেউ ঘুমাতে পারিনি। শ্মশানে যাই বিশ্বজিতের শেষ কৃতিত্ব সম্পূর্ণ করবার জন্য। বারবার মনে হচ্ছিল এ তো বেশ ভালোই ছিল ছেলেটা, হঠাৎ করে এরকম কি করে হলো। ঘটনাটা শুরু হলো 5 দিন পর থেকে। সব বন্ধুরা যখন একসাথে বসেছিলাম তখন দিব্যেন্দু বলে যে কাল রাতে বিশ্বজিৎ নাকি দিব্যেন্দুর নাম ধরে ডাকছিল। আমরা ভাবলাম ওর সব থেকে কাছের বন্ধু চলে গেছে, তাই হয়তো এরকম কথাবার্তা মাথায় আসছে। তাই ওকে আমরা সান্ত্বনা দিই আর বলি যে তুই ওর কথা বেশি ভাবিস না। এর ঠিক 3 দিন পর দিব্যেন্দু বলল যে গতকাল রাতে নাকি রাত 2টো নাগাদ দিব্যেন্দু বাড়ির চারপাশে কারোর হাঁটার শব্দ আর একটা বাঁশি বাজানোর শব্দ পাওয়া গেছে, ঠিক যেরকমভাবে বিশ্বজিৎ বাজাতো। তো এই কথাটা শুনে
আমরা অবাক হয়ে যাই, কারণ কোনো নতুন নাইট গার্ড এখনো পর্যন্ত আসেনি। দিব্যেন্দু সবসময় মন মরা হয়ে থাকতো। আমরা যতক্ষণ একসাথে থাকতাম ওকে বোঝাতাম। তো যাই হোক, মাঝে মধ্যে দিব্যেন্দু একটা অদ্ভুত কথা বলতো। ও বলতো যে বিশ্বজিৎ নাকি কোথাও যায়নি, ও আমাদের মধ্যেই আছে। আমরা ভাবতাম যে সবচেয়ে কাছের বন্ধু হয়তো মারা গেছে, তাই জন্য হয়তো ও এটা ওরকমভাবে মেনে নিতে পারছে না, তাই জন্য হয়তো এরকম কথাবার্তা বলছে। তো 2-3 দিন পরে একটা সকালে আমরা খবর পাই যে দিব্যেন্দু নাকি দিঘির জলে ডুবে মারা গেছে। আমরা খুব অবাক হই, কারণ ও খুব ভালো সাঁতার কাটতে পারতো, আর দিঘির গভীরতাও খুব বেশি ছিল না। এই ঘটনাটা আমাদের সবার মধ্যে খুব ভয় সৃষ্টি করে। বারবার দিব্যেন্দুর একটা কথা আমি ভাবতে থাকলাম। ও বলতো যে বিশ্বজিৎ এখানেই আছে, ও কোথাও যায়নি। এরপর থেকে মা সন্ধে হওয়ার পর বাড়ি থেকে আর বের হতে দিত না কাউকে। এরপর শুরু হলো নানান রকমের কার্যকলাপ। রাত 11টার পর গলি দিয়ে যারাই যেত তারাই মনে করতো কেউ যেন তাদের পেছন পেছন আসছে। বিশ্বজিতের বাবা মা ছাড়াও অনেকেই শুনতো এই জিনিসটা। রাত্রেবেলা কেউ যেন লোহার রড দিয়ে লাইট পোস্টে আওয়াজ করছে, বাঁশি বাজাচ্ছে, ঠিক যেমনভাবে বিশ্বজিৎ করত। অনেকের মুখেই শোনা যেত রাত্রেবেলা একজন লম্বা রোগা লোক চাপা গাছের তলায় দাঁড়িয়ে থাকত। রাত্রেবেলায় গলি দিয়ে যাওয়ার সাহস কেউ পেত না, আর রাত হলেই লাইট পোস্টে রড মারার আওয়াজ হতো, কিন্তু কেউ কোথাও নেই। নতুন কোনো নাইট গার্ডও আসতে চাইতো না। এই আওয়াজ আমি, আমার বাবা মা সবাই শুনতাম। রাত হলেই একটা অন্য রকমের আতঙ্ক কাজ করত। ওই বাড়ি ছেড়ে আমরা চলে আসি প্রায় 12 বছর হবে। এখন সেই চাপা গাছটি আর নেই, এবং গলিতে আরও 3টি লাইট লাগানো হয়েছে। বন্ধুদের এখনও জিজ্ঞেস করলে বলে বিশ্বজিতের বাড়ি আজও ফাঁকা, কেউ রাত্রেবেলা ওখান দিয়ে পার হয় না। এখনও নাকি মাঝরাতে বাঁশি বাজানো আর লাইট পোস্টে রড মারার আওয়াজ হয়। বিশ্বজিৎ যেন ওই গলির অনন্ত প্রহরী হয়ে কাজ করছে। এই ছিল ঘটনা আমার বাবার সাথে ঘটে যাওয়া। ভালো লাগলে দর্শকদের শুনিও। ভালো থেকো। আমার কাছে আরও অনেক সত্য ঘটনা আছে যা আমার ঠাকুরদার সাথে ঘটেছিল। এই ঘটনাটা সিলেক্ট হলে আরও পাঠাবো ঘটনা। ঠিকভাবে সাজিয়ে লিখতে পারলাম না, তুমি তোমার মতো করে বলো। ঘটনাটার সত্যতা যাচাইয়ের জন্য কল করতে পারো। আজও সেই লাইট পোস্টের গলি আছে, সেই ঝিলও আছে। এই ছিল ঘটনা, এই ছিল আজকের এপিসোড। আশা করছি আজকের এই ছোট্ট এপিসোডটা আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয় তাহলে একটা লাইক করে দিন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এরকমই ভৌতিক ঘটনা শোনবার জন্য। আমি আবারও আসবো আরও একটা নতুন এপিসোডের সঙ্গে। ততক্ষণের জন্য গুড বাই।